আইরিন খানকে নিয়োগটাকে কিভাবে দেখছেন আপনি? এটুকুই। হ্যাঁ, এই প্রথম প্রশ্ন, কিভাবে দেখছেন নিয়োগটা, তারপরে আমি আসবো। আগে নিয়োগটা কিভাবে দেখছেন শুনি। এখন ঘটনা হলো যে বিএনপি তার কাজে কর্মে সৎ, আসলে ভীষণভাবে সৎ। ওদের ভিতরে হিপোক্রেসিটা নেই। ওরা যখন লুটপাট করা শুরু করে তখন লুটপাটটাই করে, যখন স্বজনপ্রীতি করে তখন একেবারে রাগঢাক ছাড়াই স্বজনপ্রীতি করে। ওই যে একটা নিরপেক্ষ ভাব দেখানো বা স্বজনপ্রীতি করছি না বলে আড়ালে আড়ালে স্বজনপ্রীতি করা, এগুলো ধার ধারে না, ডিরেক্ট স্বজনপ্রীতি। যেমন ধরেন যে আওয়ামী লীগের আমলে এই ওয়াকার সাহেবকে যখন সেনাপ্রধান বানানো হলো, ওইটা একটা স্বজনপ্রীতি ছিল, তাই না? কিন্তু ওটাকে কত ধাপ ধাপ গুড় করে বলা হলো যে না, তিনি যোগ্যতা বলে এই জায়গায় উঠে এসছেন, তার প্রমোশনটা ডিউ হয়েছিল, তার প্রমোশনটাকে আটকে রাখা হয়েছিল, তার সেই ডিউ প্রমোশনটাকে আমরা দিয়ে তাকে যথাযথভাবে তার যোগ্যতা অনুযায়ী তিনি এখানে এসেছেন। আসলে তো আত্মীয় হিসাবে এসেছিলেন। তো এই যে আওয়ামী লীগ লুকোচ্ছিল জনগণের কাছে ব্যাপারটা যে না, আমরা স্বজনপ্রীতি করি না, স্বজনপ্রীতি করতে হয়। বিএনপি এই ব্যাপারে একেবারেই ঝাড়া হাত পা, ভাই আমরা ডিক্লেয়ার দিয়ে স্বজনপ্রীতি করব, তোমাদের কার কি করার আছে, আমরা স্পষ্ট ঘোষণা দিয়ে স্বজনপ্রীতি করব। ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিলেন 8 তারিখে, উনি 9 তারিখে ডিক্লেয়ার দিলেন তার ভাতিজা, তার অমুক, তার তমুক, তার লামিয়া, তার এই সেই সবগুলোকে এনে ঢোকালেন সেখানে। তার দীর্ঘদিনের পুরনো বন্ধু বদিউলকে সব এনে ডাক দিয়ে ঢোকালেন। তো উনি তো কাউকে ভয় পাননি, উনি কারো কাছে জবাবদিহি করতে হবে এই বোধের মধ্যেই ছিলেন। উনি ধরে নিলেন যে আমি এখন ইচ্ছা করলে আমি যাকে খুশি আমি তাকে এখানে বসাতে পারি। আমার বাড়িতে যে পুরনো চাকর ছিল আমি তাকে এখানে সেক্রেটারি বানাতে পারি। আমার গ্রামীণ ব্যাংকের যে প্রথম যে দারোয়ান ছিল আমি তাকেও এনে এখানে একটা বড় পোস্ট দিতে পারি। ঠিক সেভাবেই বিএনপি ক্ষমতা আসার পরপরই স্বজনপ্রীতি করবে। এবং এই যে বিএনপির যে মন্ত্রীগুলো আসলো এবং যে বিভিন্ন দপ্তরে যে বিএনপি গোপন মানে ঠান্ডা ভাবে নীরবে দপ্তরগুলোতে চেঞ্জ করে ইউনূসের আমলের যত লোক ছিল তাদেরকে রিসাফলিং করলো। পুলিশের ভেতরে নিজের লোক ঢুকালো, আর্মির ভেতরে নিজের লোক ঢুকালো, আর্মিদের এই শৃঙ্খলাটাকে চেঞ্জ করে নিজের মতো করে বানালো। কোনো সমস্যা হয়নি, জনগণ কোথাও প্রতিবাদ করেনি, কোন বিরোধী দল এটা নিয়ে সংসদে ওয়াকআউট করেনি, কোন বিদগ্ধ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে কলম ধরেননি, কোন জাতির ত্রাণকর্তা জাতি শেষ হয়ে গেল বলে চিৎকার করেন। সুতরাং এই জিনিসটা বিএনপিকে লেজিটিমেসি দিয়েছে, বিএনপির কার্যকলাপকে গ্রহণযোগ্যতা দিয়েছে। আগামী দিনে বিএনপি আরো বেশি এই ধরনের স্বজনপ্রীতি করবেন, এতে অবাক হওয়ার কিছু। এই যে ধরেন আপনি বললেন যে কেউ কলম ধরেনি, কলম তো ধরবেন, একজন যোগ্য ব্যক্তিকে একদম বিশ্বে বরণ্য একজনকে নিয়োগ দিচ্ছে, এরকমই তো কলম আসবে। বর্তমান যে কলমের ধারা দেখতেছি। আমি আপনাকে যে প্রশ্ন করতে চাই, প্রথম প্রশ্নটা করেছিলাম যে আইরিন খান নিয়োগ পেয়েছেন, আপনার অপিনিয়নটা শুনলাম, আপনি কিভাবে দেখছেন? এই আইরিন খান সম্পর্কে তো একটু জানা দরকার দর্শকদের, কে তিনি? আচ্ছা, এটা হচ্ছে যে তিনি বাঙালি বলা হয়, কিন্তু আসলে বাঙালি নন, তিনি ব্রিটিশ বাঙালি, অ্যাংলো বাঙালি। এটা ইন্ডিয়ায় হলে এরা বলতো এনআরআই, আমরা বাঙালি বলি ডাইরেক্ট, কারণ আমরা হচ্ছে একটু হিপোক্রেট টাইপের জাতি, তো একটু ভালো টালো কিছু করলে, মশলাদার কোনো কিছু হলে এটাকে আমার বানিয়ে ফেলি। হ্যাঁ, আর যখন একটা বদনামের ঘটনা ঘটে তখন এটাকে আমরা অস্বীকার করি। এখন আইরিন খান দেখতে সুন্দর, তিনি স্মার্ট, তিনি জাতিসংঘের বিভিন্ন দপ্তরে 20 বছর 25 বছর ধরে কাজ করেছেন। তো তাকে রিপ্রেজেন্ট করার সময় আমাদের তো একটু গর্বিত হওয়ার কথা। এর আগে আমরা খালেদা জিয়া সরকারের আমলে দেখেছি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি যখন অ্যামনেস্টি প্রধান ছিলেন, সেই সময় তাকে বারে বারে বাংলাদেশে নিয়ে আসা হতো এবং অ্যামনেস্টির হয়ে তিনি বক্তব্য দিতেন। অ্যামনেস্টিতে নর্মালি তাদের রুলস এর ভিতরে আছে তারা মৃত্যুদণ্ডের বিরোধী। এটা আইরিন খানের কৃতিত্ব না, এটা অ্যামনেস্টি তাদের রুলস এর ভিতরে তৈরি করে রেখেছে যে তারা মৃত্যুদণ্ডের বিরোধী। ইউরোপের বহু দেশ
মৃত্যুদণ্ডের বিরোধী, তাই না? অনেক দেশ আছে পৃথিবীতে যারা মৃত্যুদণ্ড যেখানে আইনত ভাবে প্রচলিত না। তো সেই সময় আইরিন খানকে বারে বারে নিয়ে এসে এই যে বাংলাদেশের যে মানবাধিকার এটাকে রিসাফলিং করা হতো, জ্বালাই করা হতো। যখন আওয়ামী লীগ ৯ সালে ক্ষমতায় আসলো তখনও কিন্তু অ্যামনেস্টি বারবার এই প্রশ্ন তুলেছে যে বাংলাদেশের যে আইসিটি আদালতটা হচ্ছে সেইটা নিরপেক্ষ কিনা, সেইটা যথাযথ ভাবে আইন মেনে হচ্ছে কিনা, সেইটা যারা ভিকটিম তাদের কথা বলার অধিকার থাকছে কিনা এটা নিশ্চিত হতে হবে। এরকম কিন্তু বারবার কিন্তু আইরিন খান এবং তার প্রতিষ্ঠানকে দিয়ে এটা করানো হয়েছে। তো সেই জায়গা থেকে আইরিন খানকে নিয়োগ করা, এটা একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা, নট অনলি দ্যাট, আইরিন খানকে নিয়োগ করার পেছনে অনেক উদ্দেশ্য আছে। তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ আমলের যে আইসিটি আন্ডারে যতগুলো লোককে ফাঁসি দেওয়া হয়েছিল এগুলোকে বেআইনি প্রমাণ করা, অ্যামনেস্টির দৃষ্টি থেকে, জাতিসংঘের দৃষ্টি থেকে। তিনি এই কাজগুলো জাতিসংঘে বসে করবেন এটা আমরা আন্দাজ করতে পারি বা অনুমান করতে পারি, আশঙ্কা করতে পারি। সেই দিক থেকে দেখতে গেলে তার নিয়োগটা সরকারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, ওনার ডেপুটি হয়েছেন কে জানেন তো? ওয়াহিদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুজ্জামান, যিনি ফেসবুকে ভীষণ ভাবে ছিলেন, বিতর্কিত ছিলেন, মোটামুটি সবাই তাকে চেনে। বিএনপির জন্য তিনি টানা 15 বছর ধরে 20 বছর ধরে তিনি লেখালেখি করে আসছেন সামাজিক মাধ্যমে বিএনপির পক্ষে। এতদিন পর তার ভাগ্যের শিখে ছিড়ল, তিনি আইরিন খানের ডেপুটি হিসাবে যোগদান পেয়েছেন। জি, আমি আসবো আবার আপনার কাছ থেকে, একটু খোকনের কাছ থেকে শুনে আসছি, আপনার কাছে আসবো আবার। আপনি যেটা বলছিলেন যে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জাতিসংঘে উঠাবেন, এটা কিভাবে ইয়ে করা যায়, আর এটাকে কিভাবে কি বলে, শব্দটা কি বলবো জানি, কি করা যায়, এই নিয়ে আমি আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটু খোকনের কাছ থেকে শুনে আসি। খোকন, আপনি কিভাবে দেখছেন এই নিয়োগটাকে? ধন্যবাদ নিজামুল হক বিপুল, অনেকদিন পরে আপনার শোতে এলাম এবং আমার খুব প্রিয় একজন আলোচক মঞ্জুরুল ভাইয়ের কথা শুনি, এবং যারা আপনার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে 2026-এর 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের মধ্য দিয়ে আমরা মানে চোখে দেখছি একটা সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের এক্সটেনশন সরকার। যেটি মঞ্জু ভাই বললেন যে যেমন লামিয়া, তার ভাতিজা, ইউনুসের ভাতিজা বা তার পরিবারের সদস্যদের, অপূর্ব জাহাঙ্গীর সহ তার পরিবারের সদস্যদের যেভাবে ইউনুস তার ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন, তারেক রহমান ঠিক একই কায়দায় তার পরিবারের সদস্যদের নিয়ে আসছেন বা নিয়ে এসেছেন অলরেডি। তার মধ্যে এই আইরিন খান, যার নাম আইরিন জুবাইদা খান, তিনি অন্যতম। তো ইনি মূলত তারেক রহমানের বউয়ের বোন, চাচাতো বোন, অর্থাৎ তারেক রহমানের যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনার বইয়ের বড় বোন। এই হিসেবেই মূলত এই নিয়োগটি দেওয়া হয়েছে। কারণ আইরিন খান, যিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন, এই ভদ্রমহিলা প্রত্যেকটা সময়ই একটি বিতর্কিত অবস্থানে থেকেছেন বা বিতর্ক তৈরি করেছেন পরিকল্পিতভাবে। যেমনটি মঞ্জু ভাই বললেন যে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যখন সারা বিশ্বে কথা হচ্ছিল, তখন সেখানে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষেই একরকম সওয়াল করেছেন একজন মানবাধিকার কর্মী হিসাবে। শুধু তাই না, দেখেন তার অতীতের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে এই মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ডগুলো নিয়ে তিনি যতটা সোচ্চার ছিলেন, 2024-এর এই বাংলাদেশের জঙ্গি হামলার পর এ নিয়ে কিন্তু উনি একটা কথাও বলেন, আজ অব্দি বলেননি। কোথাও আপনি দেখাতে পারবেন না যে এই যে এতগুলো পুলিশ হত্যাকাণ্ড, এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন,
এই হাজার হাজার না লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এই আইরিন খান নামে যে একজন বাংলাদেশি আছে বা কি বলে যে মানবাধিকার কর্মী আছে, সেটা কিন্তু আর আমরা শুনতে পাচ্ছি না 2024-এর পর থেকে। আর আরেকটা ইনফরমেশন আমি আপনাকে বলি যে এই আইরিন খান কিন্তু বাংলাদেশি নন, তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। তো এই যে মজার গল্প মাঝে মাঝে দেখি যেখানে সাধারণ মানুষ আলোচনা আসে, হয়তো মজা করেই বলে, কিন্তু বাস্তবতা তো অনেকটা সত্য যে বাংলাদেশের যে সরকার, এই সরকার এখন তো বিদেশি সরকার। প্রধানমন্ত্রী লন্ডনের পাসপোর্টধারী, সেখানে তো সে কাগজপত্রধারী। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান সিটিজেন, কেউ কেউ বলে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতায় আমার কাছে মনে হয় যে আরেকজন ব্রিটিশ আন্তর্জাতিক সরকার আরেকজন ব্রিটিশ নিয়োগ পেলেন। আর আইরিন খানকে নিয়োগ দেওয়ার অর্থ একটাই, কারণ এই পোস্টের জন্য যে নির্বাচন, সেই নির্বাচন করার একটাই উদ্দেশ্য প্রধানমন্ত্রীর আত্মীয়বাজি, যেটা আপনি শিরোনাম করেছেন, এটা তার পরিবারের কারণে। এবং দেখেন, আমি একটা জিনিস আপনাকে স্পষ্ট করি, এটা আমি কি বলে যে জানানো দরকার মানুষকে, যে এই সরকার যে চলছে, তারেক রহমানের যে সরকার, অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমি আবারও রিপিট করছি যে এই সরকার ডক্টর ইউনূসের এক্সটেনশন সরকার। এটি কোন রকম বাংলাদেশের সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার নয়, যারা অন্য অন্য দেশের কথা বলেন সেটার সরকার। এটা মানে একদমই প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের একটা এক্সটেনশন সরকার। ডক্টর ইউনূস যে কাজগুলো, ধ্বংসের কাজগুলো বাংলাদেশে করে গেছেন, আর যে কাজগুলো করতে পারেননি, সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্যই তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে। আজকে যদি আপনি একবার কল্পনা করেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যদি ভারতীয় হাই কমিশন তাদের 15ই আগস্টের প্রোগ্রাম বলেন বা 26শে জানুয়ারির প্রোগ্রাম বলেন, রিপাবলিক ডে বলেন, এরকম একটা আয়োজন করতো, তো বাংলাদেশের মানুষের, রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের যারা এই যে ভারত বিরোধী, তাদের অবস্থা কি হতো? আর যদি হতো সেটা আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু মার্কিনরা বাংলাদেশের জাতীয় সংসদে কোন অধিকার নিয়ে, কোন আইনে এই অনুমোদনটা পেল? এই প্রশ্ন কিন্তু এখন কেউ করছে না। কারণ আজকে সিলেটেও মার্কিনদের একটা প্রোগ্রাম হয়েছে, এবং স্বাধীনতার পরের ইতিহাসে একটা নতুন অর্গানাইজেশন পার্লামেন্টে গঠন করা হয়েছে। আমি নামটা এই মুহূর্তে মনে নেই, কেউ একজন পাঠিয়েছিল আমাকে, ককাস, আমেরিকান ককাস, এরকম একটা আমেরিকান ককাস, এরকম একটা, সেখানে একটা কমিটি গঠন করা হয়েছে মার্কিন। তো বাংলাদেশের জাতীয় সংসদে পার্লামেন্টারিয়ান দিয়ে এই কমিটি বানানোর কি কাজ বা কি প্রয়োজন পড়লো হঠাৎ করে? তো আপনি মানে আরো মঞ্জু ভাইয়ের আলোচনা শুনবো। আপনি যেটা জিজ্ঞেস করেছেন তার একটাই কথা আমি বলবো, যে এই মহিলাকে বাংলাদেশের পক্ষ থেকে নয়, এটা তারেক রহমান বা তার শ্বশুরবাড়ির পরিবারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ পোস্টে, যে পোস্টের জন্য কোনোভাবেই তিনি নির্বাচিত হতে পারেন না, এবং সেই যোগ্যতা ওনার নেই। আমি বলবো একেবারে সঙ্গে থাকুন। মঞ্জুবের কাছ থেকে একটু জিনিস শুনি, একটা বিষয়, সেটা হচ্ছে যে আইরিন খানের একটা, আমি যদি ওনার আর কেরিয়ার দেখি, কেরিয়ারে এক জায়গায় আছে উনি 1995 সালে তিনি সংস্থাটির মানে অ্যামনেস্টির 1980 সালে আইরিন জাতিসংঘে কাজ করতে যান। তিনি জাতিসংঘের শরণার্থীদের হাই কমিশনার প্রকল্পে 20 বছর চাকরি করেন। 1995 সালে তিনি সংস্থাটির ভারতের চিফ অফ মিশন নিযুক্ত হন। নয়াদিল্লিতে 1 বছরেরও কম সময় পরে ভারত সরকার তাকে সেই পদ থেকে অপসারণের অনুরোধ করে। প্রসঙ্গটা কেন টানলাম? নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে, কারণ ভারত সরকার তাকে 1 বছরের কম সময়ের মধ্যেই তাকে এখান থেকে সরিয়ে নিতে, প্রত্যাহার করতে বললো বা অপসারণ করতে বললো। কেন? তিনি তো জাতিসংঘের হয়ে কাজ করতেছিলেন, তার মানে তাদের কাছে এটা খুব ইয়ে লাগছিল না, কি বলে, নয়াদিল্লি বান্ধব লাগতেছিল না বলেই কি, বা ভারত বান্ধব লাগতেছিল না বলেই কি তাকে ইয়ে করা হলো কিনা? আসবো এই জায়গায়। আর আমি জানতে চাচ্ছিলাম, আগে যে প্রসঙ্গটা বলছিলাম, এই যে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি ইয়ে করার চেষ্টা করবেন, যাদের রায় হয়েছে তাদেরকে, আমাদের সংসদে যেহেতু তাদেরকে শোক প্রস্তাব আনা হয়েছে কোনো ইয়ে ছাড়াই, ব্যাকআপ পাবে,
ওইটাকে তিনি জায়েজ করবেন। আর কি কি করতে পারেন তিনি আসলে বাংলাদেশের তো উনি কি বাংলাদেশের পক্ষে কোনো কাজ করেছেন তার এই জীবনে? দুটো তথ্য এখানে আপনাকে আমি অ্যাডভান্স দিয়ে রাখি। একটি হচ্ছে যে কোনটা জানি বলছিলেন আপনি, যে কোনটা? আরেকবার প্রশ্নটা আরেকবার রিপিট করুন। আমি প্রশ্নটা বলছিলাম যে প্রথমত নয়াদিল্লিতে তাকে জাতিসংঘ মিশনের চিফ অফ করা হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যেই, 1 বছর যেতে না যেতেই এই ভারত তাকে প্রত্যাহারের জন্য অনুরোধ করেছে এবং তাকে এখান থেকে অপসারণ করা হয়েছে। এইটা কি জন্য ঘটলো? এটা একটা কারণ নিশ্চয়ই কোনো কিন্তু আছে। তাছাড়া এই যে আমাদের জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের প্রথম অধিবেশনের শুরুর দিনেই এই জাতীয় সংসদে শোক প্রস্তাব নিয়ে এসে এদেরকে জায়েজ করে দিল। খুব সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে এখানে যে যাদের লোকদেরকে বেশিরভাগ ফাঁসি হয়েছে, মানে আপনার যুদ্ধাপরাধের কারণে বা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের কারণে দোষী সাব্যস্ত যাদের লোকদের ফাঁসি হয়েছে, সেই জামাতে ইসলামী তারা কিন্তু সংসদে শোক প্রস্তাবটা উঠায়নি। বিএনপি সংসদে শোক প্রস্তাবটা উঠাইছে কিন্তু বিএনপি। এটা হলো নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে যে চট্টগ্রামের যে প্রাক্তন ইসকনের যে নেতা ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যে মামলা, তার যে তথাকথিত পতাকা অবমাননার মামলা, সেটিও কিন্তু রুজু করেছিলেন বিএনপির এক চট্টগ্রামের আঞ্চলিক নেতা, স্থানীয় নেতা। সেটিও কিন্তু জামাত ইসলামী না বা অন্য কোন ইসলামী দল না। তো এই দুটো জিনিসকে যদি আপনি আমলে নেন, তাহলে দেখবেন যে কাজটা জামাতের করার কথা, হেফাজতে ইসলামের করার কথা, কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা মামুনুল হকদের করার কথা, সেই কাজটা যখন বিএনপি করে, তখন বুঝতে হবে যে আদর্শগতভাবে এই দলগুলোর সাথে বিএনপি নিজেদের পার্থক্যটাকে ঘুচিয়ে ফেলেছে। যেটুকু পার্থক্য অন্তত 2006 সালের আগ পর্যন্ত ছিল, সেইটুকু পার্থক্য কিন্তু এখন আর বিএনপি রাখেনি। কাগজে কলমে দেখা যাচ্ছে যে বিএনপি একটি আলাদা দল, জামাত একটি আলাদা দল, কিন্তু কার্যক্ষেত্রে এই জায়গাটা কিন্তু রাখেনি। খোকন যে কথাটি বলছেন সেটাকে আমি একটু এনলার্জ করি। সেটি হলো যে ইউনূস সাহেবের যে কন্টিনিউশন বলছি আমরা, এটা হচ্ছে প্রমাণিত। কারণটা হলো যে 7 দিন আগে, 25 ফেব্রুয়ারির 7 দিন আগে জনাব তারেক রহমান এক বিবৃতিতে বলেছিলেন যে তার দেশে আসাটা নির্ভর করছে তার উপরে নয়, অন্য একটি পক্ষের সিদ্ধান্তের উপরে তার দেশে আসার ব্যাপারটা নির্ভরশীল, একাধিক পক্ষ। এবং সে কারা সেই অন্য, সেই নামটিও কিন্তু তিনি বলার মতন সাহস করেননি সেই সময়। তিনি কিন্তু আভাস দিতে পারতেন যে পার্শ্ববর্তী একটি দেশ কিংবা সাগর পাড়ের একটি দেশ, তাই না? সাগর পাড়ের একটি দেশ বললেও আমরা বুঝতাম, পার্শ্ববর্তী একটি দেশ বললেও আমরা বুঝতাম। আমাদের গার্মেন্টসে যেমন একটা লে অফ হলে, কারখানার শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন করলে, 3-4 জনকে পুলিশ পিটিয়ে মেরে ফেললে সঙ্গে সঙ্গে বলা হয় পার্শ্ববর্তী একটি দেশ, হ্যাঁ, হিংসা পার্শ্ববর্তী হয়ে বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে পারছে না বলে তারা এখানে একটা গুটিবাজি করেছে। সেই গুটিবাজির কারণে আজকে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষুব্ধ। ঠিক সেরকম তারেক রহমান সাহেব যদি বলতেন, কিন্তু বলেননি, তাহলে আমরা জানি যে কোন 2টি দেশ আমরা অনুমান করতে পারি। সেই 2টি দেশের সাথে ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের যে আন্ডারহ্যান্ড এগ্রিমেন্টটা হয়, সেই এগ্রিমেন্টের ফলেই কিন্তু মাত্র 7 দিন পরে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত প্রোটোকল ভেঙে 3,500 থেকে 4,000 সেনা সদস্যের বিশাল এক গার্ড বাহিনী দিয়ে তারেক রহমানকে গ্রান্ড রিসিপশন জানানো। এটা কিন্তু কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। তিনি তখন বিএনপিরও কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখনও খালেদা জিয়া তখন জীবিত। সুতরাং তিনি দলীয়ভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, বাংলাদেশের কোনোভাবেই কিন্তু তিনি ওটা ডিজার্ভ করেন না। তাকে দেওয়া হয়েছে কি জন্য? তাকে দেওয়া হয়েছে ওই যে একটা এগ্রিমেন্ট 8 তারিখের আগেই করা হয়েছিল ইউনূসের সাথে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের, যে এগ্রিমেন্টের বলে উনি
প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন আমিরে জামাত। তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই ছিল আমিরে জামাতকে আহ্বান জানানো হয়েছে, তোমরাও এসছেন, আরো এসছেন বিএনপির অমুক তমক অমুক তমক, জোনায়েদ সাকি ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় থেকেই ওই এগ্রিমেন্টটা কিন্তু বলবৎ আছে। বিএনপি, ইউনূস, ওয়াকার, এই যে ট্রায়াঙ্গেলটা সেই সময় থেকে কিন্তু ইফেক্টিভলি কাজ করছে। আজকে সেইটা দুটো পক্ষ অফিসিয়ালি অফ হয়ে আছে, একটি পক্ষকে অফিসিয়ালি সামনে নিয়ে আসা হয়েছে, সেই পক্ষটি হচ্ছে বিএনপি। এই বক্তব্যটা কিন্তু আপনি জামাতের মুখে শুনবেন। আমি যে বক্তব্যটি দিলাম, এই বক্তব্যটি আপনি খুব শিগগিরই জামাতের মুখে শুনবেন। আবার মাঝে মাঝে জামাত কিন্তু এটা বলেও যে বিএনপি ইউনূসের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বিএনপি আমাদের সাথে যে আচরণটি করছে সেটি বিমাতা সুলভ আচরণ করছে। বিএনপির ভিতরে আওয়ামী লীগের ভূত ভর করেছে, এরকম নানা কথাবার্তা কিন্তু জামাত বলে, তাদের লজিকের অনুযায়ী তারা ওটা দাঁড় করায় দেয়। কিন্তু আজকে বিএনপি যেটা করছে এটা উপায় নেই, বিএনপির এটা না করে উপায় নেই। আজকে ওয়াকারুজ্জামান সাহেব যেটি করেছেন তার এটা না করে উপায় নেই। প্রত্যেকে বটম লাইনে চলে এসছেন। আপনি যতগুলো আপনার কাছে এক্সকিউজ ছিল সবগুলো আপনি ব্যবহার করে শেষ করেছেন। আপনার লাস্ট এক্সকিউজ গুলোতে দাঁড়িয়ে গেছে এখন, সেই কারণে আপনাকে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এই যে কথাটি বলছিলাম আমি, সেটা কন্টিনিউশনটা নিই। এই যে বিএনপি সংসদে শোক প্রস্তাব তুললো, বিএনপির দরকারটা ছিল? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। বিএনপির নেতাদের ফাঁসি হয়েছে, আপনার কাদের চৌধুরী বিএনপির নেতা, ঠিক আছে, কিন্তু তিনি তো বিএনপির আগে জামাতের নেতা, তাই তো? বিএনপি করা লোক আমাদের লোককে ফাঁসি দিয়েছে বলেই আমরা তাদের জন্য তাদের সম্মানে শোক প্রস্তাব তুললো, ব্যাপারটা এরকম না। আপনি সমস্ত রকম জামাতের লোকদেরকে তাদের অনারে আপনি শোক প্রস্তাবটা করেছেন। তার মানেটা হচ্ছে যে জামাত তাদের যে লোকদেরকে মারা সম্পর্কে বা তাদের শাস্তি দেওয়া সম্পর্কে যে জিনিসটা মনে করে, সেই মনে করা এবং আপনার মনে করা, বিএনপির মনে করা সেম। সেই জায়গা থেকে আজকে যদি বলা হয় যে জামাত ক্ষমতায় থাকলে যে কাজটি করত, জাতিসংঘের অমুক জায়গায় যে লোককে বসাতো, আইসিটির অমুক জায়গায় যে লোকটাকে প্রসিকিউটর হিসাবে দিত, ঠিক সেই কাজগুলো যদি বিএনপি করে, তাহলে তো জামাতের চিন্তার কোনো কারণ নেই। আনফরচুনেটলি বিএনপি সেই কাজগুলোই করছে, এবং জামাতের পক্ষ থেকে ফরচুনেটলি বিএনপি সেই কাজগুলোই করছে। সেইভাবেই আপনি এটাকে দেখবেন যে আইরিন খানের নিয়োগটা এখানে হুট করে আসা না বা তড়িঘড়ি সিদ্ধান্ত না, এটি এক ঠান্ডা মাথার পরিকল্পিত সিদ্ধান্ত। এর পিছনে একটি নয়, একাধিক কারণ নিহিত আছে, সেটি আমরা সামনে আস্তে আস্তে প্রকাশ করতে দেখব। অনুমান করা যায় কি কি কারণ? আমি যে একটা অনুমান করে বললাম যে আইসিটি কর্তৃক যে সাজাপ্রাপ্ত যে লোকদের ব্যাপারে সেই আইনটাকে ভুল প্রমাণ করা বা আইনের ব্যত্যয় ঘটেছে এইটি প্রমাণ করা, অ্যামনেস্টির দৃষ্টিতে বা জাতিসংঘের কাছে এইটিকে বারবার হ্যামারিং করে জাতিসংঘ থেকে এই ধরনের একটি চিঠি ইস্যু করা বা এই ধরনের একটি স্পিচ দেওয়ানো, এটা একটা হতে পারে। দুই হতে পারে যে জাতিসংঘ থেকে যদি কোনো কারণে আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে কোনো চাপ জাতিসংঘ দিতে চেষ্টা করে, সেইটা যেন অঙ্কুরেই বিনাশ করে দেওয়া যায়, সেই জন্য ওখানে এরকম একজন লোককে বসানো হবে স্থায়ী প্রতিনিধি হিসাবে। স্থায়ী প্রতিনিধি কিন্তু জাতিসংঘে মারাত্মক একটা রোল প্লে করে, হ্যাঁ, রোল প্লে করে, বড় ধরনের রোল প্লে করে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে সবকিছু ছাপিয়ে আওয়ামী লীগ যাতে আবার আর রাজনীতিতে না ফিরতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের তো আন্তর্জাতিকভাবে কানেকশন তৈরি করে জাতিসংঘ তথা বড় বড় পরাশক্তিদেরকে দিয়ে ডেমোক্রেটিক উইংসটাকে চালু করানো বা বাংলাদেশে ডেমোক্রেসির প্র্যাকটিস হচ্ছে না এই মর্মে সংবাদ পরিবেশন করিয়ে তাদের থেকে একটা চাপ আনার একটা প্ল্যানের ভিতরে আছে, তো অংশ আছে এটা। তো সেটা যেন না ঘটে, জাতিসংঘে যেন আওয়ামী লীগ এরকম কোনো পিটিশন করতে না পারে, সেটা অঙ্কুরেই যেন তাদের হাতে পড়ে
এবং তারা যেন সেটা ওখান থেকেই কিল করে ফেলতে পারে। এটা নাম্বার 2। এরপরে কি ঘটবে সেটা আগাম এত অনুমান করা মুশকিল। সময় আসলে ধীরে ধীরে বলে দিবে। যেহেতু আরেকটা ব্যাপার আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চলে গেছে, সেটা যাতে জাতিসংঘ কোনো ধরনের কোনো ইয়ে না করতে পারে সেই চেষ্টা তো চলবে। শুধুমাত্র যে জুবাইদুর রহমানের বোন বা তারেক রহমানের যেটা এমন শুধু না, এটা হলো প্লাস পয়েন্ট, উনি নিজের লোক, এইটা হলো প্লাস পয়েন্ট। কিন্তু এই কাজগুলো আপনি যেগুলো বললেন, এই কাজগুলো জাতিসংঘে জোরালো ভাবে তারা করার করবে, চেষ্টা করবে। খোকনের কাছে কি মনে হচ্ছে, কি প্রভাব তিনি আসলে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের স্থায়ী মিশনে স্থায়ী সদস্য হয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি? দেখেন, প্রথমেই বলি যে জাতিসংঘ তো আসলে একটা ঠুটো জগন্নাথের প্রতিষ্ঠান। একদম, এদের নখ আছে কিন্তু আঁচড় কাটতে পারে না। তো সেখানে থেকে এই প্রতিষ্ঠানটি মূলত যাদের পারপাস সার্ভ করে, তো বাংলাদেশে তাদের অনুসারীদের সরকার, তো তাদের প্রতিনিধি তাদের মনোপুত প্রতিনিধি হবেন, এটাই স্বাভাবিক। তো আইন খানকে এই মানবাধিকার কমিশনে নেওয়া হয়েছে শুধুমাত্র তাদের প্রতিনিধিত্ব করার জন্য, তাদেরকে আপনার সেবা দেওয়ার জন্য। তো এখানে বাংলাদেশের যে কথাটি মঞ্জু ভাই বললেন যে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগের রাজনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টির একটা জোরালো গল্প কিন্তু আলোচনা কিন্তু অলরেডি বিশ্ব দরবারে শুরু হয়েছে এবং এর পক্ষে বিশ্ব জনমত তৈরি হচ্ছে। এবং এই যে জনমত তৈরির ব্যাপারটি, এটি কিন্তু কোনো রকম অযৌক্তিক ব্যাপার নয়, এটি যৌক্তিক একটা বিষয়। কারণ বাংলাদেশের প্রায় 6 কোটি মানুষের সমর্থিত একটি রাজনৈতিক দল, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে জোর করে আপনি নিষিদ্ধ ঘোষণা করে রেখেছেন। যাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে আপনি জেলে নিতে পারেন, আইনি প্রক্রিয়ায় বিচার করতে পারেন, সব রাইটস আপনার আছে। কিন্তু এই রাইটস তো আপনার থাকতে হবে যে তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে নাগরিক অধিকার, তাদের যে মানব অধিকার, সেটা তো থাকতে হবে। তো এই আইরিন খান কি সেই কথাটি বলবেন জাতিসংঘে? যে বলবেন না, বরং যেটি মঞ্জু ভাই বললেন যে আজকে যে বিশ্ব জনমত তৈরি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বা এই রাজনৈতিক দলটির পক্ষে বা এই রাজনৈতিক দলের সমর্থকদের পক্ষে, তাকে বাধাগ্রস্ত করতে হলে, তাকে অপোজ দিতে হলে একটা নিজেদের লোক দরকার, এবং সেই লোকটি হচ্ছে এই আইরিন খান, যিনি তারেক রহমান পরিবারের আত্মীয়, যিনি খুব জোরালো ভাবে আওয়ামী বিরোধী এবং বাংলাদেশ বিরোধী আমি বলবো। কারণ সে কথা তো বলেছি যে বাংলাদেশের পাশে এসে কখনোই মানবাধিকার কর্মী দাঁড়িয়েছেন কোনো কারণে, লাইক ডক্টর ইউনুস, আমার তো জানা নেই বাংলাদেশের কোনো সংকটে, বাংলাদেশের কোনো সম্ভাবনায় এই আইরিন খানের নাম আমরা শুনেছি। এটা কিন্তু বাংলাদেশকে বিতর্কিত করার জন্য যে কাজগুলো করার, সেটা তিনি বারবার করেছেন। তার প্রমাণ হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া। ধরুন আজকে বাংলাদেশে যা ঘটছে, আজকের বাংলাদেশে ধরুন এই রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশে যে জঙ্গি হামলা হচ্ছে 2024-এর 5 আগস্ট, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। এটা তারাই বলছে মেটিকুলাস ডিজাইন, তারাই বলছে পুলিশের অস্ত্র লুটের গল্প, তারাই বলছে কিভাবে মেরেছে, তারাই বলছে কিভাবে স্নাইপার ব্যবহার করা হয়েছে, তারাই বলছে কিভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে। এই কথা কিন্তু আমরা বলছি না, এটা তারাই স্বীকার করেছে। তাহলে তা নিয়ে কেন আইরিন খানরা কথা বলেননি? কারণ এটা আইরিন খানদের ইস্যু না। তো এক পক্ষের জাতিসংঘ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা দেশের প্রতিনিধিত্ব মানে কি? সেই দেশের প্রত্যেকটি জনগণের প্রতিনিধিত্ব, সেই জায়গাটি তো নেই। একজন পরিবারের সদস্য এবং যিনি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী লোক, তাকে আপনি জাতিসংঘের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানে বসালেন কার স্বার্থে? ওই যে 8 তারিখের চুক্তি, ওই সেনাপ্রধানের কথা, আমি যে জামাত, ওই আপনার তারেক রহমানের সেই গল্প যে আমি দেশে আসতে চাইলে কি হবে, দেশে আসার জন্য মানে দেশে আসার বিষয়টি তার হাতে নেই, ছিল না। আবার এই কথা বলার কয়েকদিনের মধ্যে তিনি দেশে চলে এলেন, কিন্তু তিনি খোলাসা করে এলেন না বা এসেও খোলাসা করলেন না যে আসলে কার হাত ছিল।
সুতরাং একটা অদৃশ্য শক্তির সঙ্গে, একটা কালো শক্তির সঙ্গে মোটামুটি সমঝোতা করেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট, তাদের জন্য যা যা করার সেটি তারেক রহমানকে করতে হচ্ছে, এবং সেটি তিনি করে চলেছেন। আর এই পশ্চিমাদের সেই কি বলে যে, এখন তো বলতে ইয়ে নেই, কারণ আমেরিকা তা তো ঢাকঢোল পিটিয়েই দেখাচ্ছে যে তারা বাংলাদেশে কিভাবে দখলদারিত্ব নিয়েছে, এবং সেই জায়গা থেকেই আজকে তারেক রহমান বা তার সরকার এই আইরিন খানকে নিয়োগ দিয়েছেন।